আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। নমস্কার মাননীয় দর্শক। ঘটনা হচ্ছে গতকালকে গোপনে শেখ হাসিনা প্রধানমন্ত্রী তিনি সাউথ ব্লকে গিয়েছিলেন। আস্তে আস্তে খোলস ছেড়ে বেরোচ্ছেন। তাকে ডাকা হয়েছিল সাউথ ব্লকে। তিনি সাউথ ব্লকের পেছনের রাস্তা দিয়ে পোর্টিকোতে নেমে সোজা লিফটে চড়ে সেকেন্ড ফ্লোরে উঠে যান। প্রথমে যান অজিত দোভালের ঘরে। সেখান থেকে আর কার কার কোথায় গেছেন না গেছেন সে খবরটা বলা যাবে না। শুধু এটুকু বলতে পারি যে সেই সময় সাউথ ব্লকে ট্রাই সার্ভিসের সেরা কর্তারা ছিলেন। এবার আপনারা দুয়ে দুয়ে চার মিলিয়ে নিন। এখন এরপরে যদি বলে যে রোবট শেখ হাসিনা সাউথ ব্লকে গেছিলেন এবং তিনি রোবটিক মাধ্যমে তার সঙ্গে কথাবার্তা বলা হয়েছে, এবার শেখ হাসিনা যখন ফিরবেন তখন রোবটিক শেখ হাসিনা ফিরবেন, আসল শেখ হাসিনা ফিরবেন না। এটাও বলে দিতে পারে, কোনো অসুবিধে নেই। আসলে আওয়ামী লীগকে বিভ্রান্ত করার চেষ্টা, আওয়ামী লীগের কর্মীদের মনোবল ভাঙার চেষ্টা, এই সমস্ত গুজব ফুজব রটিয়ে এগুলো করার চেষ্টা, কিন্তু চেষ্টা মাঠে মারা যাবে। তিনি ডিসেম্বরের আগে ফিরবেন বলেছেন, তিনি ডিসেম্বরের আগেই ফিরবেন। এবার কি প্রকারে ফিরবেন তার প্ল্যানিং হচ্ছে। আর সেই প্ল্যানিং চূড়ান্ত করার জন্যই হয়তো, আমি জানি না, আমি নিশ্চিত না, হয়তো প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সেখানে ডেকে পাঠানো হয়েছিল। আরো নিশ্চয়ই কিছু কাজ ছিল। নিশ্চয়ই আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা হলেও হতে পারে, আমি নিশ্চিত না। কারণ এই খবর আমি কিছু যা পেয়েছি তার মধ্যে এই খবরটা নেই। বাকি খবরটা আমি বলতে পারবো না, সেটা নানান রকম নিষেধাজ্ঞার জন্য। তবে আস্তে আস্তে তিনি যে খোলস ছেড়ে বেরোচ্ছেন এবং রয়টার্সের ইন্টারভিউ ছাপার পর আমি ওই ভিডিওতেই বলেছিলাম খুব শীঘ্রই একটা ইন্টারন্যাশনাল টিভিকে তিনি সরাসরি ইন্টারভিউ দেবেন 1-to-1। এখন সেটাকেও রোবটিক হাসিনা বানিয়ে দেন না, বলার কিছু নেই। বাংলাদেশে সব সম্ভব। একটা গুজবের পেছনে দেশটাকে ধ্বংস করে দিল ছুটে গিয়ে, তাহলে আপনাদের দেশে সব সম্ভব। কিন্তু এই যে চালাকিটা করা হচ্ছে না, এই চালাকিটা সম্পূর্ণভাবে আওয়ামী লীগকে বিভ্রান্ত করার চেষ্টা। ঘটনা যা ঘটছে তার উল্টো দিকে ধারাকে বইয়ে দাও। এই আওয়ামী লীগ যে মনোবল ফিরে পাচ্ছে, এই যে গোপালগঞ্জে ঢুকতে পারছে না, আরো অনেক জায়গায় ঢুকতে পারবে না। ধীরে 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 উনি 8-4টে ইন্টারভিউ দিন, তারপর টিভিতে একটা ভাষণ দিন। আমি বলেছি না, উনি যাওয়ার ঠিক 10-12 ঘন্টা আগে টিভিতে একটা ভাষণ দেবেন। ভাষণ দিয়ে তারপরে উনি রওনা হবেন। সড়ক পথে যাবেন নাকি বিমান পথে যাবেন সেটা আমি জানি না। এইবার ধরুন বাংলাদেশ সরকার সেই বিমান ঢোকার অনুমতি দিল না। আরে বিমান কি আর একা যাবে? এখান থেকে 2 স্কোয়াড্রন রাফাল যাবে, তার সঙ্গে এ বাধা দেবে? 2 স্কোয়াড্রন রাফাল তার সঙ্গে সঙ্গে যাবে, বাধা দেওয়া মানে বুঝতেই পারছেন কি হবে।
কোনো আশঙ্কা না, যা ঘটবে সেটা আমি আগাম বলে দিলাম। স্কোয়াড্রন রাফেল তাকে পাহারা দিয়ে নিয়ে যাবে। এবার বাংলাদেশের কত এয়ার ফাইটার আছে, তাদের কত শক্তি একবার উড়িয়ে দেখুক, তারপর দেখা যাবে। তবে ভারত সরকার এখনো চাইছে যে আপোষে মীমাংসা হোক। ব্যাকডোর চ্যানেলে কথাবার্তা চলছে, কিন্তু মানে বিএনপির পক্ষ থেকে জামাতের চাপে কোনো রকম ভাবেই তারা সহায়তা করছে না। আর তারেক রহমান হচ্ছেন ডামি মুখ্যমন্ত্রী। এখন আমি বলতে বাধ্য হলাম, উনি হচ্ছেন ডামি মুখ্যমন্ত্রী, এই প্রধানমন্ত্রী। তার কোনো সে নেই, তার খাল কাটা ছাড়া আর গাছ পোতা ছাড়া তার কোনো কাজ নেই। ওইসব করে বেড়াও আর প্রধানমন্ত্রীর চেয়ারে বসে থাকো। আজ পর্যন্ত তাকে কোনো রকম কথা বলতে দেখেছেন যেটা জাতির পক্ষে ভালো বা মন্দ? কোনো কথা, কোনো দিক নির্দেশনা দিতে পেরেছেন? কিচ্ছু পারেননি। উনি তো ভালো করে কথাই বলতে পারেন না। শেষ পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে, অনেক নাটক জমা হয়ে আছে। বিশেষ করে ধীরে ধীরে খোলাসা হবে এই সাউথ ব্লকে যাওয়ার ব্যাপারটা। তবে ঘটনা যে তীর গতিতে এগোচ্ছে সেটা কিন্তু তার এই সাউথ ব্লক ভ্রমণ পরিষ্কার করে দিচ্ছে। আরো অনেক খবর হবে, আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করুন। 3000 পুলিশ কর্মকর্তা কিংবা কনস্টেবল, তাদেরকে কোনো দাম নেই, তাদেরকে কোনো কন্ট্রিবিউশন নেই। এবং আপনি এইটা যদি, এই পুলিশ হত্যাকাণ্ডের বিচার না হলে বাংলাদেশ কখনো দাঁড়াতে পারবে? একটা দেশ কখনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাড়া দাঁড়াতে পারে? আইনজীবী কি পরিমাণ তাদের জ্ঞানের ভান্ডার, কি পরিমাণ তাদের জানার ভান্ডার, আর ওই ছাত্র নেতা যেগুলোর কোনো কোনো চিহ্ন নাই, তারা নিশ্চিহ্ন হওয়ার পথে। তারা বলছে যে আত্মসমর্পণের কোনো সুযোগ নাই, আপিলের কোনো সুযোগ নাই, তাকে আসলেই মৃত্যুদণ্ডে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হবে। আপনি জানেন যে এটা বাংলাদেশের এখন যে জাতীয় পরিস্থিতি, আন্তর্জাতিক পরিস্থিতি, এটা 0% সম্ভাবনাও নাই। আওয়ামী লীগের মতো একটা সংগঠন যার কমপক্ষে 5 কোটি সমর্থক আছে, তার ভিতরে 50,000 যদি আপনার চলে আসে কিংবা 1 লাখ চলে আসে, আপনি তাদের কোথায় রাখবেন? আর যদি ওই পরিস্থিতিতে আপনার যারা শেখ হাসিনা, আওয়ামী লীগ, ভারত বিরোধী, তারা যদি রাস্তায় নেমে আসে, সেই রকম একটা বিস্ফোরণোন্মুখ পরিস্থিতিতে জরুরি অবস্থা জারি হতে পারে, মার্শাল ল আসতে পারে। যাচ্ছে আলোচনা সমালোচনা সেগুলো নিয়ে আছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এই 16 জুলাইতেই 2025-এর এই 16 জুলাইতে আন্দোলনের বর্ষপূর্তিতে এনসিপি নেতারা গিয়েছিলেন গোপালগঞ্জে তাদের পদযাত্রা কর্মসূচিতে, এবং সেই দিন এক নারকীয় তাণ্ডবের সৃষ্টি হয়েছিল। 5 জন মানুষ নিহত হয়েছিলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের গুলিতে। সেই 5 জন মানুষের বিচার কেন হয় না? এবং 12টি মামলা হয়েছে যাতে আসামি করা হয়েছে ওই 5 জন মানুষ, তাদের মধ্যে যারা যারা আওয়ামী লীগ যুবলীগ করতেন, তাদেরই আত্মীয় স্বজন, তাদেরই সতীর্থ। এটিকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? না, আমি তো আসলে মূল্যায়ন তো পরে, আমাদের তো আসলে লজ্জায় মুখ ঢাকতে হয়। কারণ 30 লক্ষ শহীদের হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত, তারা তো এখন বিরোধী দল। অনেক ক্ষেত্রে আমরা যেটা দেখি যে আমাদের রাজনীতি, প্রত্যেকটা দলের নিজস্ব রাজনীতি থাকে, কিন্তু মানুষের হত্যাকাণ্ড, মানুষের লাশ কিংবা ধরেন কোনো একটা ট্র্যাজিক ঘটনা, সেইটা নিয়ে যেন দ্বিচারিতা না থাকে। এই কথা এই জন্য বলছি যে ইউনূস সাহেব এই বিডিআর হত্যাকাণ্ডের যে তদন্ত নতুন করে করালেন, অথচ 3000 পুলিশ কর্মকর্তা যে হত্যাকাণ্ডের শিকার হলো জুলাই আগস্ট ওই সময়টাতে, ওই ব্যাপারে কোনো তদন্ত কমিশন হলো না, ওই ব্যাপারে কোনো মামলা হলো না, ওই ব্যাপারে কোনো বিচার হলো না। এর চেয়ে বড় দ্বিচারিতা আর কি হতে পারে? এবং আপনি আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেই যে পুলিশ কাজ করতে পারছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনার পুলিশ কাজ না করার জন্য, সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে যে আপনার মাঠে ছিল,
কিন্তু তারা কিন্তু খুব একটা সক্রিয় তাদেরকে দেখা যায়নি, এবং সেই সুযোগে আমরা দেখলাম মবের রাজত্ব কায়েম হয়েছে, এবং যেটা এখনো চলছে। সুতরাং এরকম একটা পরিস্থিতিতে আপনি দ্বিচারিতা দেখেন যে 50 জন সেনা কর্মকর্তা খুবই মানে বাংলাদেশের জন্য অনেক বড় একটা লস, অনেক বড় একটা ক্ষতি। কারণ একজন সামরিক কর্মকর্তা তাকে একজন সামরিক কর্মকর্তা হয়ে উঠতে মানে যে একটা মেধাবী ছেলে, তার পরিমাণ যে পরিমাণ ইনপুট দিতে হয়, ইনভেস্ট করতে হয়, মানে একটা অনেক বড় ক্ষতি। আবার একই সাথে 3000 পুলিশ কর্মকর্তা কিংবা কনস্টেবল, তাদেরকে কোনো দাম নেই, তাদেরকে কোনো কন্ট্রিবিউশন নেই। এবং আপনি এইটা যদি এই পুলিশ হত্যাকাণ্ডের বিচার না হলে বাংলাদেশ কখনো দাঁড়াতে পারবে? একটা দেশ কখনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাড়া দাঁড়াতে পারে? তো এই যে দ্বিচারিতা, আপনি আবু সাইদ হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, আমি তার আত্মার মাগফিরাত কামনা করি। এবং আমরা নিজেরাও কিন্তু জুলাই আন্দোলন, আবু সাইদের হত্যাকাণ্ড, এটা নিন্দা করেছি এবং এটার বিচার, সুষ্ঠু বিচার চেয়েছি। কিন্তু এখন আমরা যেটা দেখছি যে একদিকে আবু সাইদের যে আপনার পোস্টমর্টেম রিপোর্ট 6বার করা হয়েছে, এবং তিনি 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 কার গুলিতে মারা গিয়েছেন, তারপর তার গুলি কোথায় গিয়ে আঘাত করেছিল, সেই গুলির আঘাতে তিনি মারা গিয়েছেন, নাকি তিনি তাকে টিয়ার গ্যাস সেল কয়েকবার মানে টিয়ার গ্যাস কয়েকবার তার নাকের ভিতর দিয়ে ফুসফুসে গিয়েছিল, তারপরে তিনি আরো নানা রকম ইনজুরির সম্মুখীন হয়েছিলেন, তিনি নিজেও পুলিশের প্রতি মানমুখী ছিলেন। হ্যাঁ, সবকিছু মিলে, এবং বঙ্গবন্ধু কন্যা তখন প্রাইম মিনিস্টার থাকা অবস্থায় কিন্তু ওই পুলিশদের গ্রেপ্তার করার ব্যবস্থা করেছিলেন, সেটার ব্যাপারে তদন্ত কমিশন করেছে। আমার কথাটা হচ্ছে যে 1969-এর গণ অভ্যুত্থানে আসাদ হত্যাকাণ্ডের শিকার, তারপরে আমরা 90-এর গণ আন্দোলনে দেখলাম মিলন হত্যাকাণ্ডের শিকার। তো সেই সমস্ত নিয়ে তো কোনো বিতর্ক নাই, কিন্তু আবু সাইদের এটা নিয়ে বিতর্ক কেন? এবং সেটা বলা হচ্ছে জামাত শিবির এই আবু সাইদকে তারা নিজেরা হত্যা করেছে এবং স্নাইপার রাইফেল দিয়ে হত্যা করেছে। কিছুদিন আগে আপনার চ্যানেলে কিংবা অন্য কোন চ্যানেলে নিরুফার চৌধুরী, বিএনপি দলীয় সাংসদ, তিনি বলেছেন যে বিএনপির মিছিল যাচ্ছে, সেই মিছিলের ভিতরে হেঁটে যাচ্ছে লোকজন, হুট করে একটা গুলি, মানে একজন পড়ে গেলেন, মানে তিনি কিভাবে পড়ে গেলেন, কেন পড়ে গেলেন, হার্ট অ্যাটাক হলো নাকি স্ট্রোক করলো নাকি গুলি লাগলো, সে গুলিতে কোনো শব্দ নেই, এবং সেইটাতে তিনি হত্যাকাণ্ডের শিকার হলেন। তাহলে পরে এই যে জুলাই, যে ষড়যন্ত্রের জুলাই, যে মেটিকুলাস ডিজাইনের জুলাই, যে আপনার শিক্ষার্থীদের ঢাল বানিয়ে আপনার মুক্তিযুদ্ধের বাংলাদেশটাকে নাই করে দেবার যে জুলাই, তো সেখানে তো আমার মানে আমরা একসময় সমর্থন করেছি, কিন্তু নাও উই ফিল উই আর চিটেড। এটা তো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তারা বলছে উই আর চিটেড, এই মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি আমাদের চিট করেছে। আবার একই সাথে আমরা দেখছি যে আবু সাইদ ওখানে একটা হত্যাকাণ্ডের শিকার হলেন, ওই একই দিনে 1 বছর পর, মানে গোপালগঞ্জে যে ভয়াবহ পরিস্থিতি হলো, এবং সেখানে আপনি বলেছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, কিন্তু সম্ভবত সামরিক বাহিনী, হ্যাঁ, তাদের 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 নিষ্পেষণ ও তাদের গুলিতে যে হত্যাকাণ্ড হলো, এবং সেটার ব্যাপারে কোনো আপনার উদ্যোগ নেই, কোনো তদন্ত নেই, বিচার নেই। এবং হয় কি, একটা সরকার ক্ষমতায় আসার পরে মানে মানুষ তো তাকে, যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়, তাকে আপনার মানুষ সমর্থন দিয়ে ক্ষমতায় নিয়ে আসে। কিন্তু যখন সে দেখে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো না, যখন সে দেখে দুর্নীতি হচ্ছে, যখন সে দেখে দ্বিচারিতা, যে আপনি আউটসাইডের এটা নিয়ে অনেক বেশি আপনার মাতামাতি হচ্ছে, হ্যাঁ, আউটসাইড যদি বীর হয়ে থাকে অবশ্যই আমরা সেটাকে সম্মান দেবো। কিন্তু এখন আমরাও মানে যখন আবু সাইদের মৃত্যুর পরে আমরাও বলেছি যে খুব বীরত্বপূর্ণ মৃত্যু, কিন্তু এখন যে মানে প্যান্ডোরার বক্স উন্মোচিত হচ্ছে, তাতে তো আর আমি ওই অবস্থা, ওই শ্রদ্ধা তো রাখতে পারছি না। হ্যাঁ, এবং এই যে আপনার একটা মানুষ আপনার যখন দেখে যে একটা সরকার আমরা ভোট দিয়ে বানালাম, দুর্নীতি হচ্ছে তো হচ্ছেই, আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক নেই, দ্রব্যমূল্য পরিস্থিতি ঠিক নেই, তারপরে তারা যদি এরকম দ্বিচারিতা দেখতে থাকে যে আপনার 5 জন মানুষ গোপালগঞ্জে হত্যাকাণ্ড হলো, তাদের কোনো খবর নেই। কিছুদিন আগে 7 মার্ডার, আপনার খেয়াল থাকবে যে নারায়ণগঞ্জে যে 7 মার্ডার হয়েছিল, তাতে পুরো বাংলাদেশ কেঁপে গিয়েছিল। নারায়ণগঞ্জের 7 মার্ডারে তখনকার আওয়ামী লীগ সরকারকে কিন্তু ভীষণ বেগ পেতে হয়েছিল, এবং সেটার যে তদন্ত, সেটার বিচার, তারপর সেটা একজন পালিয়ে গিয়েছিল নূর হোসেন ভারতে, তাকে প্রত্যর্পণ করা, তারপরে ফাইনালি তার শাস্তি দেওয়া, এটা নিয়ে কিন্তু আমরা বছরের পর বছর অনেক কিন্তু ক্ষোভ তৈরি হয়েছে মানুষের ভিতরে। এবং এই যে 7 মার্ডার, এই পরিস্থিতির কারণে হয়তো বা মানে সেটাকে ধামাচাপা দেয়া হল, কিন্তু এটা তো ধামাচাপা দেওয়া যাবে না ভাই। আপনি এই যে আপনি যদি
সাম্প্রতিক সময়ে কোন 7 মার্ডারের কথা বলছেন? তুরাগ নদী? তুরাগ নদীতে ওটা বোধহয় 7 মার্ডার না, ওটা 3 জন নিহত হয়েছে বোধহয়। 3 জন, কিন্তু আপনার বলা হচ্ছে তো 7 জন মারা গেছে, 3 জনের লাশ পাওয়া গেছে, কিন্তু আসলে এটা একদম লুকানো হয়েছে। এবং 3 জনের মার্ডারও যদি হয় তাহলে সেটা একটা বড় ঘটনা না? আপনি 7 মার্ডার বা 3 মার্ডার, সেটা কি বড় ঘটনা না? যে আপনি একটা রাজনৈতিক দলের তারা মিছিল করতে এসে সেখানে তাদেরকে আপনি ধাওয়া দিলেন, তারা নদীর ঘাটে চলে গেল, সেখানে আপনি তাদেরকে হত্যা করলেন, হত্যা করে লাশ ভাসিয়ে দিলেন। এটা কি বাংলাদেশের বড় ঘটনা না? তারপরে এই ধরনের ঘটনাই তো, একটা হত্যাকাণ্ড কিংবা একটা মানে অ্যাবনর্মাল হত্যাকাণ্ডই কিন্তু একটা সরকারের মানে মসনদ কাঁপিয়ে দিতে পারে। হ্যাঁ, আমরা কিন্তু সেটা বারবার দেখেছি। সুতরাং কোনো হত্যাকাণ্ড আপনি সেটা যে মানে বিএনপির হোক, আওয়ামী লীগের হোক, কিংবা মানে আপনার বামপন্থীদের হোক, কিংবা ধর্মপন্থী দলের হোক, আপনি বলছেন দ্বিচারিতা হচ্ছে, দেখছি আইনের ক্ষেত্রে, শাসনের ক্ষেত্রে, বিচারের ক্ষেত্রে আমরা আশা করি না। আমরা আশা না করলে হবে কি? ঘটছে তো। আপনি যে কটি বিষয় এর মধ্যে উল্লেখ করলেন তার প্রত্যেকটি তো দ্বিচারিতা, তাই না? বিডিআর হত্যাকাণ্ড বলেন, এই যে গোপালগঞ্জে 16 জুলাই যে 5 জন মানুষ নিহত হলো, সেটির সঙ্গে আবু সাইদের বিষয়টি দ্বিচারিতা। এই যে আপনি 7 মার্ডার্স এর কথা বললেন নারায়ণগঞ্জে, সে বিষয়ে তুরাগে যে 3 জন নিহত হলেন, আপনি কোন হত্যাকাণ্ডই মেনে নিতে পারছেন না। তো দ্বিচারিতা দেখছি। তাহলে এই রাষ্ট্র কোন দিকে যাবে? তাহলে 2001 থেকে 2006 যে আপনার 10টা অস্ত্র মামলা, তারপরে আপনার 21 আগস্ট গ্রেনেড মামলা, তা আপনি তো সেই সময় তো কিছু হয়নি, পরবর্তীতে তার রিপারকেশন দেখেননি। কিংবা আওয়ামী লীগের সময় কোনো কোনো ঘটনা, আওয়ামী লীগের সময় কোনো কোনো ঘটনা কিংবা বিভ্রান্তি কিংবা ভুল, আমি বলি কি আপনার সময়টা তো আমি আমি একটা বিখ্যাত বইটার শিরোনাম হচ্ছে রিকনস্ট্রাকশন অফ রিলিজিয়াস থট ইন ইসলাম। হ্যাঁ, বিখ্যাত আল্লামা ইকবালের লেখা বই। এখন বাংলাদেশে মুশকিলটা হয়েছে, আমি আল্লামা ইকবালের রেফারেন্স যদি দেই তাহলে আমাকে বলে দেবে যে উনি সাম্প্রদায়িক কিংবা উনি জামাত শিবিরের এজেন্ট। আবার আমি যদি রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলি তাহলে বলবে উনি পশ্চিমবাংলার এজেন্ট। মানে এখানে মুক্ত চিন্তা বলে কিছু না। হ্যাঁ, তো ওখানে আমি একটা অদ্ভুত মানে বেশ কয়েকটা অদ্ভুত হাদিস দেখেছি, উনি রেফার করেছে। তার ভিতরে একটা হাদিসে এসছে সময়ই আল্লাহ, এবং সেখানে কোরআনের আয়াতকে আপনার রেফার করে বলছে যে মহাকালকে, সময়কে কখনো দোষারোপ করো না, সময় তার নিজস্ব গতিতে চলে এবং সমস্ত যত অন্যায় সে নিজে প্রতিকার করে দেয়। হ্যাঁ, তা আপনি কি ওই বাংলাদেশের 55 বছরের ইতিহাসে প্রত্যেকটা সরকারের আপনি নির্মোহ বিশ্লেষণ করেন, যা কিছু ভালো করেছে তারা কিন্তু পুরস্কার পেয়েছে, আর যা কিছু খারাপ করেছে এটা কিন্তু গন্ডায় গুনে নিয়েছে। এখন ধরেন যে আপনার এই কিছুদিন 1 বছর আগের ঘটনা, মানে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মৃত্যু মুখে পতিত হলেন, হাজার হাজার মানুষ তার জানাজাতে আসলো, তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী তিনি আপনার বিমানবন্দরে আসলেন, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ গিয়ে তাকে সম্বর্ধনা জানান। কিন্তু এই যে 5 মাসের সময়, হ্যাঁ, তিনি খুব সাধারণ মানুষের মতো কোথাও কারো কিছু হলে ছুটে যাচ্ছেন এবং তিনি কথা কম বলছেন, বিরোধী দলকে ওইভাবে আক্রমণ করছেন না, তারা অনেক কিছুই প্রশংসিত হচ্ছে। হ্যাঁ, কিন্তু মুশকিলটা হচ্ছে যে আপনাকে, আপনি যখন ইউ আর প্রাইম মিনিস্টার অফ এনি কান্ট্রি, আপনাকে পলিসি ডিসিশন শক্তভাবে নিতে হবে। আপনি বাংলাদেশের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের যে গোলামি চুক্তি হয়েছে সেটার সম্পর্কে আপনি কোনো কথা বলছেন না, সেটার সম্পর্কে আপনি কোনো সিদ্ধান্ত নিচ্ছেন না। এইটার জন্য কিন্তু আপনার রাজনীতি প্রচন্ডভাবে বিপর্যয়ের মুখোমুখি হবে। আপনি কিন্তু মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশ এটা সম্পর্কে আপনি ইলেকশনের আগে খুব শক্ত অবস্থান ছিল, এখন কিন্তু আমরা সেটা দেখতে পাচ্ছি না। আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু ভালো না, আপনার দ্রব্যমূল্য পরিস্থিতি কিন্তু ভালো না। হ্যাঁ, সুতরাং আপনি যদি এই আপনার মন্ত্রী পরিষদ কিন্তু ভালো হয়, হ্যাঁ, বাংলাদেশ ব্যাংকের গভর্নর সেটা কিন্তু আপনার নিয়োগটা ঠিক হয়। তারপরে আপনি স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী খলিল সাহেব রয়ে গিয়েছে, এবং সেই সূত্র ধরে অনেকেই বলছেন দিস ইজ কন্টিনিউশন অফ প্রিভিয়াস গভর্নমেন্ট। তাহলে পরে এ সমস্ত বিষয়ে যদি আপনি মানে সিদ্ধান্ত নিতে না পারেন তাহলে পরে কিন্তু আপনার মানে সরকারে থাকলে তো সারাক্ষণই নানা রকম সমালোচনা বিপদ এটা থাকেই। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে সাথে সাথে আপনার যদি ইফ ইউ
মানে ডু সামথিং ফর দি ওয়েলবিং অফ দ্য পিপল, তাহলে পরে কিন্তু দেখা যায় যে সরকার মানে সমালোচনা সত্ত্বেও তারা ভালো করছে কিংবা তারা টিকে যাচ্ছে। কিন্তু এখানে কিন্তু নানা রকম সমস্যা তৈরি হচ্ছে, এবং সম্প্রতি আমরা যেটা দেখলাম যে আপনার একটা পরীক্ষা নেয়াকে কেন্দ্র করে, হ্যাঁ, সম্মানিত আপনার শিক্ষামন্ত্রী তার পদত্যাগ যেভাবে দাবি করা হচ্ছে, সেটা কিন্তু ভালো ইঙ্গিত দিচ্ছে না একটা সরকারের 5 মাসের মাথায়। সুতরাং আমি বলছি যে সময়টা কিন্তু আপনাকে খুব খেয়াল করে আপনাকে সতর্ক হয়ে চলতে হবে। আরেকটা বিষয় আপনি আজকে আপনি হিরো, আপনাকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আপনাকে মাথায় করে নৃত্য করছে, কিন্তু আপনি 3 মাস পরে, 6 মাস পরে, 1 বছর পরে, 2 বছর পরে আপনার কর্মকাণ্ডের জন্য এমনও হতে পারে শিকল বেঁধে আপনাকে রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। হ্যাঁ, তো এরকম পরিস্থিতি আমরা দেখি কিন্তু নিকট অতীতেই তো দেখেছি। আর এক্সাম্পল নাই, আমি আরেকটা বিষয় আপনাকে জানতে চাইছি। সাম্প্রতিক সময়ে শেখ হাসিনার ফিরে আসার বিষয়ে নানান ধরনের কথাবার্তা হচ্ছে, এবং প্রথম যেদিন তিনি এনডিটিভিতে গত সম্ভবত 28শে জুন কথা বললেন তিনি ফিরে আসবেন, পরবর্তীতে রয়টার্সের সাথে কথা বলেন, প্রায় 15-20 দিন পর এসে সরকার ফরমালি কথা বললো। সরকারের পক্ষ থেকে সালাউদ্দিন সাহেব স্বরাষ্ট্রমন্ত্রী কথা বললেন, আইনমন্ত্রী কথা বললেন সংসদে, যে হ্যাঁ তিনি ফিরে আসতে পারেন, কিন্তু বিচারের মুখোমুখি হতে হবে, অ্যারেস্ট হতে হবে। এগুলো নিয়ে নানান ধরনের আলোচনা হচ্ছে। আপনার ফোরকাস্টিংটা একটু জানতে চাই, বা আপনার সমীকরণটা আসলে শেখ হাসিনা যদি ফিরে আসেন তখন বাংলাদেশের চিত্র কি হতে পারে? আমি যেটা মনে করি 2018 সালের পর, 2018 সালের পরে এবং বিশেষ করে 5ই আগস্টের পর, মানে আমার মূল্যায়ন হচ্ছে যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, she has taken the very correct decision, very mature decision। এবং এত কিছু হয়ে গেল, ইউনূস সাহেব, তারপরে অনেক কিছু আমরা দেখলাম, স্টিল বঙ্গবন্ধু কন্যা she is the most important political figure in Bangladesh and South Asia। হ্যাঁ, কারণ আমার কাছে যেটা মনে হয় যে আপনি দেখেন যে যেভাবে বঙ্গবন্ধু কন্যার ফিরে আসার কথা বলার পরে প্রতিক্রিয়া হচ্ছে জাতীয় এবং আন্তর্জাতিক ভাবে, তাতে কি এটা সন্দেহ করার কোনো অবকাশ থাকে যে তিনি বাংলাদেশ এবং এই দক্ষিণ এশিয়ার মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, কোনো দেশকে মানে অন্যায্য সুবিধা দিতে চান। এখন তো এটা প্রমাণিত। এই ইউনূসের মতো ব্রোকার দালাল, এরা তো সব মানে এমনিতেই ভেসে যাবে। এখন প্রথম পসিবিলিটি হচ্ছে যে যদি তাকে তিনি ট্রাভেল পাস চেয়েছেন সেটা যদি দেয়া না হয়, তাহলে পরে তিনি চার্টার্ড একটা প্লেনে করে আসবেন। এখন প্রথম পসিবিলিটি তিনি আসার পরে তাকে আপনার আদালতে নিয়ে যাওয়া হলো, যাওয়ার পরে তিনি আত্মসমর্পণ করলেন, তারপরে তাকে জেলে পাঠানো হলো এবং তাকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হলো। হ্যাঁ, যেটা বলা হচ্ছে যে তার আপিলের সুযোগ নাই। আমাদের এখানে একজন আইনজীবী, কি পরিমাণ তাদের জ্ঞানের ভান্ডার, কি পরিমাণ তাদের জানার ভান্ডার, আর ওই ছাত্র নেতা যেগুলোর কোনো মানে কোনো চিহ্ন নাই, তারা নিশ্চিহ্ন হওয়ার পথে, তারা বলছে যে আত্মসমর্পণের কোনো সুযোগ নাই, আপিলের কোনো সুযোগ নাই, তাকে আসলেই মৃত্যুদণ্ডে মানে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হবে। আপনি জানেন যে এটা মানে বাংলাদেশের এখন যে জাতীয় পরিস্থিতি, আন্তর্জাতিক পরিস্থিতি, এটা 0% সম্ভাবনাও নাই। হ্যাঁ, সুতরাং যেটা হবে যে উনি আসার পরে তিনি আদালতে আত্মসমর্পণ করবেন, এবং তাকে তিনি যেহেতু 1 মাসের ভিতরে আপিল করতে পারেননি, এটা আপনার আপিলের যে ইয়েটা, যে কন্ডোনেশন যেটাকে বলি আমরা, আপনার কন্ডোন করা কিংবা মার্জনা করা, যে সময় মতো আপিল করতে না পারলে কিংবা সময় মতো যে কাজটা আইনে বলা আছে সেটা করতে না পারলে উচ্চ আদালতে যদি আপনি আবেদন করেন তাহলে তারা মার্জনা করতে পারে, কিংবা যে আদালত করেছে সেই আদালতই মার্জনা করতে পারে। এবং আমরা দেখেছি ইউনূস সাহেবের সময় আইসিটিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মাওলানা আবুল কালাম আজাদ তিনি এসেছিলেন, আসার পরে এই ট্রাইব্যুনাল বলেছে যে আপনার তিনি হাঁটাচলা করতে পারেন না, 3 জন তাকে ধরে ট্রাইব্যুনালে নিয়ে এসছে, তাকে বলেছে যে আপনার জেলে যেতে হবে না, আপনি বাসায় গিয়ে আরাম করেন, আরাম করে আপনি একই সময় ওই 80 বছর বয়সের তৌফিক এলাই চৌধুরী, আসাদুজ্জামান নূর, শাহরিয়ার কবির, হাবিবুল আউয়াল, বারকাত স্যার মুক্তি পেয়েছেন। হ্যাঁ, এই 80 বছরের ব্যক্তিদের মিথ্যা মামলায় আপনার কারাগারে যে প্রচন্ড মানে কষ্টের ভিতরে তারা আছে, একটা হচ্ছে এইটা। তারপরে আপিল রিভিউ চলবে,
সেটা আমরা দেখব। দ্বিতীয় পসিবিলিটি আমার কাছে যেটা মনে হয়, যে তিনি যেটা বলেছেন, যে তিনি বলেছেন যে আমি শুধুমাত্র আত্মসমর্পণ করব না, আমার সাথে বিভিন্ন দেশে যে সমস্ত আওয়ামী লীগের নেতা কর্মী আছেন তারাও আসবেন, এবং দেশ থেকেও আপনি দেখবেন যে হাজার হাজার, আপনি কেউ কেউ লাখ লাখ বলছে, সেটা আমার কাছে মনে হয় যে না, সেটা বাড়াবাড়ি হবে। তবে হ্যাঁ, হাজার 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 আওয়ামী লীগের নেতা কর্মী তারা তার সাথে আত্মসমর্পণ করবে। তা আত্মসমর্পণ করার পরে খুব মানে নাজুক একটা পরিস্থিতি হবে। এবং আপনি একটা হচ্ছে যে আদালতের বিষয়, আর একটা হচ্ছে জেলের বিষয়। আপনি আমাদের জেলের আমাদের জেল আছে বোধহয় 69 থেকে, মানে কোন কোন জায়গায় আইন ধারণ ক্ষমতা 46-47 76 থেকে 80,000, 76 থেকে 80,000। তা আপনি যদি 50,000 মানে কিংবা 1 লাখ, দাবি করে থাকলে 76-80 হ্যাঁ, আওয়ামী লীগের মতো একটা সংগঠন যার কমপক্ষে 5 কোটি সমর্থক আছে, তার ভিতরে 50,000 যদি আপনার চলে আসে কিংবা 1 লাখ চলে আসে, তা আপনি তাদের কোথায় রাখবেন? আর যদি ওই পরিস্থিতিতে আপনার যারা শেখ হাসিনা, আওয়ামী লীগ, ভারত বিরোধী, তারা যদি রাস্তায় নেমে আসে, সেই রকম একটা বিস্ফোরণোন্মুখ পরিস্থিতিতে জরুরি অবস্থা জারি হতে পারে, মার্শাল ল আসতে পারে, নট আনলাইকলি। আর তৃতীয় যেটা পসিবিলিটি আমার কাছে যেটা মনে হয়, যে আপনার মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের পৌরোহিত্যে অন্তরালে একটা সমঝোতা হতে পারে। এবং সেটার ব্যাপারে যেটা বলা হচ্ছে যে সার্জিও বোর, তিনি আপনার ভারতে মার্কিন যুক্তরাষ্ট্রের যে হাই কমিশনার, এবং একই সাথে তিনি ডোনাল্ড ট্রাম্পের বন্ধু এবং বিজনেস পার্টনার। সুতরাং তার কিন্তু একটা বড় প্রভাব আছে। তিনি কিন্তু সম্প্রতি আপনার বাংলাদেশের যে হাই কমিশনার দীনেশ ত্রিবেদী, যে আপনার এখানে অ্যাপয়েন্ট করা হয়েছে মন্ত্রীর পদমর্যাদায়, একজন রাজনৈতিক ব্যক্তি। তিনি আসার পরে কিন্তু তিনি, মানে এটা আনপ্রেসিডেন্টেড, তিনি তাকে আপনার কনগ্রাচুলেট করেছেন এবং বলেছেন যে আমরা একসাথে কাজ করতে চাই। আমরা জানি যে ভারতের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের নানা টানাপোড়েন চলছে, হ্যাঁ, আপনার রাশিয়ার সাথে তেল কেনা নিয়ে, তারপরে নানা বিষয়তে। আবার এটাও ঠিক যে ইন্দো প্যাসিফিক এবং এই রিজিয়নে, মানে মার্কিন যুক্তরাষ্ট্র তো আর চায়নার সাথে কাজ করবে না, কিংবা তারা তো কম্পিটিটর, কিংবা তারা শত্রু। শত্রু মানে মানে প্রতিপক্ষ। এবং সেটা তো মানে চায়না যেহেতু উদীয়মান, তাদের উপরে যে ট্যারিফ আরোপ করলো, যাই হোক। তো এইখানে কিন্তু আপনার এই বিষয়গুলো কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। এবং মার্কিন যুক্তরাষ্ট্র তারা কিন্তু 5ই আগস্টের পরে খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। আমরা দেখতে পাচ্ছি যে তারা ইউনূস সরকারকে পৃষ্ঠপোষকতা দিয়েছে, তারা উগ্রবাদী শক্তিকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে, কিন্তু তারা কিন্তু এইটাও মানতে হবে যে বিভিন্ন দেশে তারা উগ্রবাদী শক্তিকে পৃষ্ঠপোষকতা দেওয়ার পরে আবার তাদেরকেই নিশ্চিহ্ন করে দিয়েছে। কারণ আপনি ইজিপ্টের ঘটনা দেখেন, এবং অনেকেই আশঙ্কা করছে ইজিপ্টের মতো একটা ঘটনা ঘটে যেতে পারে, হ্যাঁ, কিংবা বাংলাদেশের পরিস্থিতি সেরকম নাও হতে পারে। কারণ বাংলাদেশের যদি আপনার যে পরিস্থিতি চলছে, আমরা মনে করেছিলাম নতুন সরকার আসার পরে আমরা অনেক কিছুতেই দেখবো যে নতুন কিছু হচ্ছে, দ্রব্যমূল্য পরিস্থিতি ভালো হচ্ছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো হচ্ছে, গণতন্ত্র, মানবাধিকার পরিস্থিতি ভালো হচ্ছে। সেটা না আসলে মানুষের মধ্যেও কিন্তু ক্ষোভ আছে। সুতরাং আপনি কিন্তু পরিস্থিতিকে কোনোভাবেই, মানে আপনি কিন্তু মানে এই যে এরকম একটা সংকটময় পরিস্থিতি, সেটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র খেয়াল করছে। তারা কিন্তু ফাইনালি উগ্রবাদী শক্তিদের কাছ থেকে নিজেদের উইথড্র করতে পারে। এবং ভারতের সাথে তাদের বন্ধুত্ব কিন্তু দীর্ঘদিনের, এবং সেটা কিন্তু স্ট্র্যাটেজিক। সুতরাং আপনি কিন্তু বিষয়টা এরকম না যে বঙ্গবন্ধু কন্যা দেশে আসলেই আবার নির্বাচন হয়ে যাবে, আবার আপনার মানে ক্ষমতায় চলে আসবে। বিষয়টা এরকম না যে তিনি আসলেন, আসার পরে তার ব্যাপারে মানে তাকে একটা কারাগারে, বিশেষ কারাগারে রাখা হলো, তার অ্যাপিল, তার রিভিউ, এই প্রক্রিয়াটা চলতে থাকলো। আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা উঠে গেল। দেশের ভিতরে একটা যে ভ্যাকুয়াম তৈরি হয়েছে, আওয়ামী লীগের রাজনীতির মানে নিষেধাজ্ঞার সুবাদে যে ভ্যাকুয়ামটা তৈরি হয়েছে, এবং মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, তারপরে এই সমস্ত কথাবার্তা বললে আপনি হেনস্থার শিকার হচ্ছেন, সেই জায়গাটা হয়তো একটা ভারসাম্য তৈরি হবে। সুতরাং সেইটা কিন্তু আমি যথেষ্ট সম্ভাবনা, কারণ এইখানে কিন্তু চীনের ইনভেস্টমেন্ট আছে, এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের ইনভেস্টমেন্ট আছে, এবং সবচেয়ে বড় জিনিস আপনি মনে রাখবেন যে ভারত, মিয়ানমার এবং বাংলাদেশ, এই দুটোই কিন্তু তার সিকিউরিটির জন্য, তার নিজস্ব মানে যে নিরাপত্তা, সেটার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ পাকিস্তানের কাছ থেকে সে একটা মানে হুমকির মধ্যে থাকে। দর্শক, আপনারা জানেন আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে প্রথমবারের মতো টেলিফোন ইন্টারভিউ দিয়ে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের সিনিয়র নেতাদের নিয়ে ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন।
সরকার একাধিক সূত্র বলছে শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি নিয়ে সরকারের শীর্ষ মহলের মধ্যে দুটি ধারা কাজ করছে। বিশেষ করে কোন প্রক্রিয়ায় তাকে ফেরত আনা হবে, তিনি কি নিজে আসবেন নাকি ভারত সরকার প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে তাকে ফেরত দিবেন, শেখ হাসিনা ফিরে আসার পর তার বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে। এ নিয়ে গত কয়েকদিনে সরকারের শীর্ষ একাধিক ব্যক্তি কয়েক ধরনের ভিন্ন ভিন্ন বক্তব্য দিয়েছেন। খোদ আইসিটির চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম 3 দিনের মধ্যে 3 ধরনের বক্তব্য দিয়েছেন। আবার ভারতের পক্ষ থেকে শেখ হাসিনার ঘোষণা নিয়ে কোনো প্রতিক্রিয়া জানানো না হলেও দেশটি বলছে প্রত্যর্পণের বিষয়টি সম্পূর্ণ আইনি প্রক্রিয়া, সে প্রক্রিয়া চলমান আছে। আর শেখ হাসিনার বিষয়ে ভারতের অবস্থান আগের মতোই আছে, সেটি হলো তিনি ভারতে আছেন অতিথি হয়ে, তার ইচ্ছে অনুযায়ী ভারতে থাকবেন। তবে রয়টার্সকে দেয়া শেখ হাসিনার সাক্ষাৎকারের পর বিষয়টি আর কেবল একটি রাজনৈতিক বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ নেই। সরকার প্রত্যর্পণ উদ্যোগ, সরকারের শীর্ষ মহলের প্রতিক্রিয়া এবং বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে নতুন আলোচনা, সব মিলিয়ে এটি এখন বিচার, কূটনীতি ও রাজনীতির সংযোগ স্থলে দাঁড়িয়ে থাকা একটি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাঁড়িয়েছে। কূটনৈতিক সূত্রগুলো বলছে শেখ হাসিনার ফেরার বিষয়টি নিয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের অনানুষ্ঠানিক আলোচনা বেশ কিছুদিন আগে শুরু হয়েছে। ভারতের সাথে আলোচনা ছাড়া যে শেখ হাসিনার ফেরার বিষয়টি চূড়ান্ত হবে না, সেটার ইঙ্গিত মিলেছে সরকারের 2 শীর্ষ ব্যক্তির কথায়। কূটনৈতিক সূত্রগুলো বলছে শুধু ভারতই নয়, এই আলোচনায় পশ্চিমা 2টি দেশ ও একটি আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিও আছেন। এই আলোচনায় 2টি বিষয় শুরু হওয়া হলেই সরকারের শীর্ষ ব্যক্তিদের বক্তব্যের ধরন আবারও পাল্টে যেতে পারে, এমন ইঙ্গিত পাওয়া গেছে কূটনৈতিক সূত্রগুলো থেকে। 10 জুলাই প্রথমবারের মতো শেখ হাসিনা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তার দেশে ফেরার সময় উল্লেখ করেছিলেন। যদিও তিনি সুনির্দিষ্ট দিনক্ষণের কথা বলেননি, তবে বলেছেন তিনি দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করা হতে পারে, এমনকি মেরে ফেলাও হতে পারে। তা সত্ত্বেও তিনি ডিসেম্বরে তার দলের সিনিয়র নেতাদের নিয়ে বাংলাদেশে ফিরে আত্মসমর্পণ করবেন এবং আইনি প্রক্রিয়ায় লড়বেন। তার দেশে ফেরার এই ঘোষণা নিয়ে এখন পর্যন্ত সরকারের শীর্ষ মহলের 5 জন ব্যক্তি প্রকাশ্য ও আনুষ্ঠানিকভাবে মন্তব্য করেছেন, সরকার অবস্থান কি তা জানিয়েছেন। এরা হলেন বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ, প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা জাহিদুর রহমান, আইনমন্ত্রী আসাদুজ্জামান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। এদের গত কয়েকদিনের কথাগুলো পাশাপাশি রেখে যদি আপনি দেখেন, তাহলে দেখা যাবে এদের এক একজন এক এক রকম বক্তব্য দিয়েছেন। প্রথমে দেখা যাক আইসিটির চিফ প্রসিকিউটর কি বলেছেন। তিনি গত 10 দিনের মধ্যে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে 3 ধরনের বক্তব্য দিয়েছেন। প্রথম, গত 5 জুলাই নিজ কার্যালয়ে সাংবাদিকদের আইসিটির চিফ প্রসিকিউটর বলেছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরতে কোনো আইনি বাধা নেই। তিনি সেদিন বলেছিলেন শেখ হাসিনার উচিত দেশে ফিরে নিজের বিরুদ্ধে হওয়া সাজা ও বিচারাধীন মামলাগুলোর আইনি মোকাবেলা করা। 8 জুলাই বিবিসি বাংলায় প্রকাশিত খবরে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন ভারতের সাথে বাংলাদেশের এক্সট্রাডিশন ট্রিটি আছে এবং বন্দি বিনিময় চুক্তির আওতায় তাকে আনার সুযোগ আছে, অথবা তিনি নিজেও আসতে পারেন। বিবিসি বাংলা বলছে চিফ প্রসিকিউটর তাদেরকে এটাও বলেছিলেন যে কোনো দণ্ডিত ব্যক্তি আদালতে আত্মসমর্পণ করে আইনিভাবে অভিযোগ মোকাবেলা করতে পারেন। দর্শক, 5 থেকে 8 জুলাইয়ের মধ্যে 2 দফায় চিফ প্রসিকিউটর বলেছিলেন শেখ হাসিনা নিজ থেকে ফিরতে পারবেন, কিন্তু এর 3 দিনের মধ্যে চিফ প্রসিকিউটর 180 ডিগ্রি ঘুরে গিয়ে বলেছেন উল্টো কথা। তিনি আগের অবস্থান থেকে সরে এসে 12 জুলাই বলেছেন শেখ হাসিনার নিজ থেকে আত্মসমর্পণের সুযোগ নেই, বরং তাকে ফিরতে হবে বন্দি বিনিময় বা ভারতের সাথে থাকা প্রত্যর্পণ চুক্তির আওতায়, আর তিনি ফিরলে তাকে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করে জেলে পাঠিয়ে দেওয়া হবে। তার একদিন আগে চিফ প্রসিকিউটর বলেছিলেন ডিসেম্বর জানুয়ারি নয়, শেখ হাসিনাকে তারা কালকেই চান। এবার দেখি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ কি বলেছিলেন। 9 জুলাই পররাষ্ট্র প্রতিমন্ত্রী দাবি করেছিলেন ফেরা নিয়ে শেখ হাসিনা কি বলছেন তা প্রাসঙ্গিক নয়, বরং শেখ হাসিনাকে ফেরানোর ব্যাপারে কূটনৈতিক প্রচেষ্টা তার সরকার চালিয়ে যাচ্ছে। কিন্তু মাত্র 4 দিনের মধ্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সুর বদলাতে দেখা গেছে। 13 জুলাই তিনি বলেছেন শেখ হাসিনা সাজাপ্রাপ্ত আসামি, আত্মসমর্পণ করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তিনি ওই দিন দাবি করেছেন যে কোনো আসামি যদি আত্মসমর্পণ করেন তাহলে বাংলাদেশের বিদ্যমান আইনের আওতায় যা প্রয়োজন সেটাই হবে।
যেভাবে যার কাছে শেখ হাসিনা আত্মসমর্পণ করুক বা বাংলাদেশে এসে আত্মসমর্পণ করুক, প্রক্রিয়া একই, ওনাকে জেলে যেতে হবে। দর্শক খেয়াল করে দেখুন, প্রথমে চিফ প্রসিকিউটর এবং পরে বিএনপি সরকার পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছিলেন শেখ হাসিনার যেখানে ইচ্ছে সেখানে আত্মসমর্পণ করতে পারেন, কিন্তু তাকে গ্রেপ্তার করা হবে। অথচ তার একদিনের মধ্যে সরকার 2 মন্ত্রী সংসদে দাঁড়িয়ে বলেছেন একেবারেই ভিন্ন কথা। 14 জুলাই বাংলাদেশের জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই। প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাকে দেশে ফিরিয়ে আনার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক পত্র পাঠানো হয়েছে। দেশে ফিরিয়ে এনে তাকে গ্রেফতার করা হবে এবং আদালতের রায় কার্যকর করা হবে। পরদিন মানে 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে তিনি একই ধরনের কথা বলেছেন। স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সুর মিলিয়ে 14 জুলাই আইনমন্ত্রী আসাদুজ্জামান সংসদে বলেছেন বাংলাদেশের প্রচলিত আইনে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের দণ্ডপ্রাপ্ত নেতাদের আত্মসমর্পণের কোনো সুযোগ নেই। তারা মূলত দণ্ডপ্রাপ্ত আসামি, তাই বাংলাদেশের সীমানায় পা রাখার সঙ্গে সঙ্গেই তাদের গ্রেপ্তার করা হবে। এবার দেখি প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা জাহিদুর রহমান কি বলেছেন শেখ হাসিনার দেশে ফেরার ব্যাপারে। আইন ও স্বরাষ্ট্রমন্ত্রী যেখানে বলছেন শেখ হাসিনার নিজে থেকে আত্মসমর্পণের সুযোগ নেই, সেখানে জাহিদুর রহমান শেখ হাসিনা দেশে ফিরলে তাকে স্বাগত জানানোর কথা বলেছেন। তার ন্যায় বিচার প্রাপ্তি নিশ্চিত করার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। 14 জুলাই শেখ হাসিনার ফেরার ঘোষণা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সরকার অবস্থান জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা। জাহিদুর রহমান বলেছেন শেখ হাসিনার আসার ব্যাপারে তারা যেহেতু চেষ্টা করছেন, সে কারণে উনি যদি আসেন ওয়েলকাম। প্রধানমন্ত্রীর উপদেষ্টার বক্তব্যে পরিষ্কার, তারা চান শেখ হাসিনা দেশে ফিরে আসুক। প্রধানমন্ত্রীর উপদেষ্টা আরো বলেছেন শেখ হাসিনার মৃত্যুদণ্ড হয়েছে, তিনি আসবেন, তাকে প্রত্যর্পণ করে আনার চেষ্টাও করছেন বলে তিনি জানিয়েছেন। ডক্টর জাহিদের এই কথার অর্থ হলো শেখ হাসিনা আসুক সেটা সরকার চায়, পাশাপাশি সরকার চেষ্টা করছে ফিরিয়ে আনতে। তিনি দাবি করেছেন সরকার শুরু থেকে তাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছে, তিনি যদি দেশে আসেন সরকার তাকে স্বাগত জানাবে। এ বিষয়ে ভুল ব্যাখ্যা দেওয়ার সুযোগ নেই। সরকারের লক্ষ্য একটাই, ন্যায় বিচার নিশ্চিত করা। জাহিদুর রহমান, শামা ওবায়দ, এমনকি চিফ প্রসিকিউটরের প্রথম দিকের বক্তব্য থেকে পরিষ্কার শেখ হাসিনা নিজে থেকে ফিরে আসতে পারেন এবং সরকার তাকে স্বাগত জানাবে। অথচ সরকারের স্বরাষ্ট্র ও আইনমন্ত্রী বলছেন একেবারে উল্টো কথা। সরকার একাধিক সূত্র বলছে শেখ হাসিনার ফেরার বিষয়টি নিয়ে কূটনৈতিক পর্যায়ে আলোচনা অনেকখানি এগিয়ে গেছে। এই আলোচনা এখন যে পর্যায়ে আছে সেটির মূলত 2টো বিষয় আটকে আছে। একটি হলো তিনি কোন প্রক্রিয়ায় ফিরবেন এবং ফেরার পর কি ধরনের ব্যবস্থা নেওয়া হবে। এই 2টো ক্ষেত্রে আলোচনার সফলতা নির্ভর করছে ভারতের সাথে সমঝোতার উপর। সেটির কিছুটা ইঙ্গিত পাওয়া যায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমানের কথা থেকে। জাহিদুর রহমান 14 জুলাইয়ের সংবাদ সম্মেলনে বেশিরভাগ মন্তব্যই করেছেন শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে। বিডি নিউজ 24-এ তার বক্তব্যের অনেকখানি প্রকাশিত হয়েছে। সেখানে দেখা যাচ্ছে জাহিদুর রহমান শেখ হাসিনার ফেরা নিয়ে বলেছেন উনি আসলে কিভাবে আসবেন প্রক্রিয়াটা ঠিক হয়ে যাবে। তিনি জানেন না শেখ হাসিনা কিভাবে কি করবেন। শেখ হাসিনার ফেরার ব্যাপারে ভারতকে ইঙ্গিত করে জাহিদুর রহমান বলেছেন উনি ওখানে কিভাবে আছেন এগুলো ওই রাষ্ট্র জানে, উনি যদি আসতে চান ওই রাষ্ট্র আমাদের রাষ্ট্রের সাথে কথাবার্তা বলে ব্যবস্থা করবে। ওটা প্রক্রিয়া, পদ্ধতিগত ব্যাপার, আটকে থাকবে না। দর্শক খেয়াল করে দেখুন, শেখ হাসিনার ফেরার প্রক্রিয়া নিয়ে ভারত ও বাংলাদেশ সরকারের সমঝোতা বা বোঝাপড়ার বিষয়টির দিকে পরিষ্কার ইঙ্গিত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা। তিনি আরো বলেছেন শেখ হাসিনা আসলে আমাদের সাথে 2 পক্ষে যোগাযোগ হয়ে যদি আসেন ফাইন, উনি মামলা ফেস করবেন। মামলার জন্য আইসিটিতে এখন বিদেশি আইনজীবী আনারও সুযোগ আছে। পৃথিবীর শ্রেষ্ঠতম আইনজীবী তিনি আনুন, তিনি তাকে ডিফেন্ড করার চেষ্টা করুন। শুধু প্রধানমন্ত্রীর উপদেষ্টাই নন, সরকার শীর্ষ মহলের আরো অনেকে বলেছেন বিষয়টি নিয়ে ভারতের সাথে আলোচনা চলছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ গত 13 জুলাই সাংবাদিকদের বলেছেন শেখ হাসিনার বিষয়ে ভারতের সঙ্গে কূটনৈতিক চ্যানেলে আলোচনা চলমান আছে। ভারতের সঙ্গে তাদের যে চলমান কথাবার্তার ডায়ালগ হয় তখন সব সময় এই সাবজেক্ট থাকে আলোচনায়, এমনটাই তিনি সাংবাদিকদের জানিয়েছিলেন। 12 জুলাই আইসিটির চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম সাংবাদিকদের বলেছিলেন
শেখ হাসিনা বাংলাদেশ ও ভারতের সরকারের পারস্পরিক সমঝোতা ছাড়া দেশে এসে সরাসরি আত্মসমর্পণ করতে পারবেন না। সরকার ও কূটনৈতিক সূত্রগুলো বলছে, শেখ হাসিনার ঘোষণা দেওয়ার আগে থেকেই এই আলোচনা শুরু হয়েছিল। এই আলোচনায় শুধু ভারত নয়, দুটো শক্তিশালী পশ্চিমা দেশের প্রতিনিধি এবং বাংলাদেশের দাতা গোষ্ঠী হিসেবে পরিচিত একটি আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিও আছেন। বাংলাদেশ সরকার একটি পক্ষ থেকে শেখ হাসিনার প্রত্যর্পণ ও বিচারিক প্রক্রিয়ার উপর জোর দেওয়া হচ্ছে, কিন্তু যেহেতু এরই মধ্যে বাচ্চু রাজাকারের মতো যুদ্ধাপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামির দণ্ড স্থগিত করা হয়েছে এবং তাকে জেলে যেতে হয়নি, এমন নজির থাকায় ব্যাক ফুটে আছে সরকারের পক্ষটি। সে কারণে সরকারের শীর্ষ মহল থেকে ভিন্ন ভিন্ন বক্তব্য দিতে দেখা যাচ্ছে। এদিকে ভারতের পক্ষ থেকে শেখ হাসিনার ঘোষণা নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু না বলায় সরকারের জন্য পরিস্থিতি আরো কঠিন হয়ে যাচ্ছে। 14 জুলাই ভারতের নয়াদিল্লিতে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিং এ রয়টার্সকে দেয়া শেখ হাসিনার সাক্ষাৎকার প্রসঙ্গে ভারতের মনোভাবের কথা জানতে চান এক সাংবাদিক। তিনি জানতে চান, শেখ হাসিনার নিরাপদ প্রত্যাবর্তন নিয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে ভারত সরকারের আলোচনা হয়েছে কিনা। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সরাসরি এই প্রশ্নের কোনো উত্তর দেননি, বরং তিনি কথা বলেছেন প্রত্যর্পণ নিয়ে। তিনি বলেছেন, যে কোনো প্রত্যর্পণে আইনি বিষয়ে আইনি প্রক্রিয়াতেই এর নিষ্পত্তি হবে। শেখ হাসিনার বিষয়ে ভারতের মনোভাবের কোনো বদল ঘটেনি বলে উল্লেখ করেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। দর্শক, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের জন্য দেশে ফেরাতে 2024 সালের আগস্টের পর থেকে একাধিকবার নয়াদিল্লিকে চিঠি পাঠিয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ সরকার। তবে শুরুতে এ বিষয়ে ভারতের তরফে হ্যাঁ না কোনো জবাব আসেনি। সবশেষ গত এপ্রিলে নয়াদিল্লিতে এক ব্রিফিং এ জয়সওয়াল বলেছিলেন, শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ঢাকা যে অনুরোধ জানিয়েছে তা আইনি ও বিচারিক পন্থায় পর্যালোচনা করা হবে। এবারও সবশেষ শেখ হাসিনার প্রত্যর্পণ প্রশ্নে সেই আইনি পন্থার কথাই শোনালেন জয়সওয়াল। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বছরখানেক আগেই জানিয়ে দেন, শেখ হাসিনা যতদিন মনে করবেন ততদিন ভারতে থাকবেন। ভারত সরকার কখনো এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেবে না। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ সরকার বারে বারে তাকে ফেরত চাইছে, সেই কারণে তিনি নিজেই ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আরো বলেছেন, তার মৃত্যুদণ্ডের সাজা হয়েছে জেনেও ঝুঁকি মাথায় নিয়ে তিনি ফিরে যেতে চান। এমন ঘোষণার পর পরিস্থিতি হঠাৎ করে বাংলাদেশ সরকারের জন্য জটিল হয়ে গেছে, কারণ শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তনের প্রশ্নটি দক্ষিণ এশিয়ার বৃহত্তর কূটনৈতিক বাস্তবতা, ঢাকা দিল্লি সম্পর্ক এবং সাম্প্রতিক ভূরাজনৈতিক পরিবর্তনের সঙ্গেও নিবিড়ভাবে যুক্ত। সরকার একটি পক্ষ বলছে, বাংলাদেশ সরকার প্রত্যর্পণের কথা বললেও শেখ হাসিনার ক্ষেত্রে এই বিষয়টি খাটে না। বাংলাদেশ তাকে পলাতক আসামি বলে বিচার শুরু করলেও ভারতের চোখে তিনি একজন অতিথি, কারণ বাংলাদেশ বিমান বাহিনীর বিমান তাকে দিল্লি পৌঁছে দিয়ে গিয়েছিল। বাংলাদেশ প্রশাসনের তরফে নয়াদিল্লিকে জানানো হয়েছিল, প্রধানমন্ত্রী নিরাপত্তা নিশ্চিত করার জন্যই তার দেশ ত্যাগ জরুরি হয়ে পড়েছে। সেই সঙ্গে ভারতে তাকে আশ্রয় দেওয়ার অনুরোধ জানানো হয়। ওয়াকিবহল মহলের খবর, এই সংক্রান্ত আলোচনায় দুই দেশের সেনাবাহিনীর মধ্যেও আলোচনা হয়েছিল। ভারতের তৎকালীন সেনা প্রধানের সঙ্গে টেলিফোনে দীর্ঘ সময় কথা বলেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। ফলে ভারত সরকারের পক্ষে কোনোভাবেই শেখ হাসিনাকে পলাতক আসামি হিসেবে বিবেচনা করার অবকাশ নেই। স্বভাবতই বন্দি প্রত্যর্পণ চুক্তি শেখ হাসিনার ক্ষেত্রে খাটবে না। এখন এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, 2026 সনের জুলাই মাসে মাঝামাঝি সময় ভিডিওটি করছি। এবছর যখন জুলাই মাসে এলো, তখন বাংলাদেশে জুলাই নিয়ে নানা রকম, যাকে বলে পক্ষ বিপক্ষ, ইতিবাচক নেতিবাচক প্রচার এবং প্রোপাগান্ডা শুরু হলো। এবং অকথ্য, অশ্লীল এবং অশ্রাব্য যে বিষয়, সে বিষয়গুলো নিয়ে নারী এবং পুরুষ, যারা সেলিব্রিটি নন সেলিব্রিটি, সবাই মিলে বাঙালির ভিতরে যত অশ্লীলতা রয়েছে সেই জিনিসগুলো তারা এই জুলাইকে উপলক্ষ করে, জুলাই বিপ্লবকে উপলক্ষ করে, জুলাই যুদ্ধকে উপলক্ষ করে, জুলাই গণ অভ্যুত্থানকে উপলক্ষ করে তারা বলতে শুরু করলো। এবং এরই মধ্যে এখন জুলাইয়ের যারা মূলত স্টেক হোল্ডার,
প্রধানতম এনসিপি, আর আড়ালে আবডালে থেকে জামাত এবং বিএনপি। তো সবাই আসলে এইবারের যে জুলাই, 2026 সনের যে জুলাই, সেই জুলাইটাকে অন্তত 2025 সনের মতো করেও ধারণ করতে পারছেন না। জুলাইয়ের যে নীতি এবং আদর্শ ছিল, যে স্বপ্ন ছিল, এর মোটামুটি 99%ই নষ্ট হয়ে গেছে জনাব ডক্টর মোহাম্মদ ইউনূসের জমানাতে। তিনি এই যে 18 কোটি মানুষের মধ্যে অলমোস্ট 17 কোটি মানুষের স্বপ্ন, আমি বলতে পারবো না 71 সনে আমার বয়স অত বেশি ছিল না, যার জন্য আমি যা কিছু 71 সন সম্পর্কে জানি সেটা হলো ইতিহাস থেকে। আর যেহেতু আমি ওই সময়টাতে গ্রামে ছিলাম, যুদ্ধ বলতে আমি যা কিছু দেখেছি ওটা আবছা আবছা, কিন্তু 24টা দেখেছি, তারপর 2006 সনের 1/11টা দেখেছি, 90-এর এরশাদ বিরোধী গণ আন্দোলন দেখেছি, 75-এর 15ই আগস্টের পট পরিবর্তন দেখেছি, 7ই নভেম্বর দেখেছি, জিয়াউর রহমান সাহেবের মৃত্যু দেখেছি, সত্তার সাহেবের পতন দেখেছি এবং উত্থান দেখেছি। মানে তিনি নির্বাচিত হলেন, ওইটা আমি ইলেকশন করেছি, অর্থাৎ ডক্টর কামাল নির্বাচন করেছেন, তারপর যাকে বলা হয় কর্নেল এমএজ ওসমান নির্বাচন করেছেন, জিয়াউর রহমান নির্বাচন করেছেন, সত্তার সাহেব নির্বাচন করেছেন। মানে এই নির্বাচনগুলোতে সুঙ্গা ফুকানো শুরু হয়েছে আমার সেই 79 সন থেকেই। তো যাই হোক, এখন যেটা বলছিলাম, যখন আমি এই সরাসরি রাজনৈতিক কর্মকাণ্ডগুলো করেছি, অর্থাৎ যখন জিয়াউর রহমান সাহেব আমাদের ফরিদপুরে গেছেন, সত্তার সাহেব গেছেন, শেখ হাসিনা গেছেন 81 সনে, তখন মানুষের যে ওয়েব, সেটা আমি বুঝতে পেরেছি, যেটা 71 সনে আমি বুঝতে পারিনি, যেহেতু আমি ছোট ছিলাম। অন্যদিকে 2024 সনের জুলাই এবং আগস্ট পুরো সময়টি আমি মানুষের উত্তাপ, মানুষের মন এবং মানসিকতা এবং নিজের ক্ষোভ, কষ্ট, বেদনা, এই পুরো জিনিসটি এক পাত্রে করে আমি ঘুরতে পেরেছিলাম। এর কারণ হলো যে, প্রথমত আওয়ামী লীগকে আমি চিনি এবং জানি এই দলটির একেবারে প্রথম থেকে। আমার রাজনৈতিক বোধ এবং বুদ্ধি হওয়ার পর থেকে এই দলের রাজনীতির সঙ্গে জড়িত। আমি যেখানে আমার জন্ম হয়েছে ওখানে আওয়ামী লীগ ছাড়া আসলে কিছু নেই। যেখানে আমি এমপি হয়েছি সেখানেও মানে এখনও পর্যন্ত আওয়ামী লীগ, আওয়ামী লীগ, আওয়ামী লীগ। তো আওয়ামী লীগকে কেন্দ্র করে একটা মানুষ যতটা কনজারভেটিভ হতে পারে, যতটা আবেগপ্রবণ হতে পারে, সেটা আমার মধ্যে ছিল। আবার এই এত আবেগ, এত ভালোবাসা নিয়ে একটা মানুষ কোন পর্যায়ে পৌঁছলে একটা দল ছেড়ে যেতে পারে, সেটা রাজ্জাক সাহেব, আব্দুর রাজ্জাক, যে দুঃখে তিনি আওয়ামী লীগ ছেড়ে বাকশাল করেছিলেন। আবার ডক্টর কামাল হোসেনের মতো মানুষ, মোস্তফা মহসিন মন্টুর মতো মানুষ। আপনি বাংলাদেশে মোস্তফা মহসিন মন্টুর মতো গ্র্যান্ড লিডার জন্ম নেয়নি। বঙ্গবন্ধুর সঙ্গে আমি মানে জিয়াউর রহমান এদের কথা বাদ, মানে যারা প্রধানমন্ত্রী হয়েছেন, রাষ্ট্রপতি হয়েছেন, তাদের কথা বাদ দিয়ে যদি আপনি নেতৃত্বের পর্যায়ে ধরেন, তাহলে 1 নম্বরে সারা বাংলাদেশে মোস্তফা মহসিন মন্টুর মতো এতটা দেশবান্ধব, দেশপ্রেমিক, কর্মী বান্ধব এবং গ্র্যান্ড লিডার, মানে যাকে বলা হয় এক মহানেতা, আমি দেখিনি। কেউ নেই, নো ওয়ান। এখন তো প্রশ্নই আসে না, তার একটা আঙ্গুলের সমান যোগ্যতা অন্য কোনো নেতার নেই। সেই মানুষটি আওয়ামী লীগ ছেড়ে চলে গেছে। আপনি ডক্টর কামালের মতো মানুষ আপনি কল্পনা করতে পারবেন না, ইটস এ মহিরুহু। এই মানুষগুলো আওয়ামী লীগ থেকে বের হয়ে গেছে। তো যারা বের হয়ে গেছে, হেমায়েতুল্লাহ আলমগীর মতো মানুষ, যারা এই নেত্রীর জন্য জীবন দিয়েছেন, ফজলুর রহমান সাহেবের মতো মানুষ, হাবিবুর রহমান হাবিবের মতো মানুষ, তারপরে বাহলুল মজনু চুন্নু সাহেবের মতো মানুষ, আখতারুজ্জামানের মতো মানুষ, বহু সংখ্যক মানুষ যারা এই আওয়ামী লীগ থেকে হয় দূরে সরে গেছে বা আওয়ামী লীগ ত্যাগ করে চলে আসছে। আমাদের এক আত্মীয় ভাঙ্গাতে শামসুদ্দিন মোল্লা, ভাঙ্গা মানে ফরিদপুরের রাজনীতিতে আপনারা জানবেন বঙ্গবন্ধুর খুব ঘনিষ্ঠ বন্ধু শামসুদ্দিন মোল্লা। আমার আর এক আত্মীয় আব্দুল হামিদ চৌধুরী। তো আব্দুল হামিদ চৌধুরী বঙ্গবন্ধুর জীবদ্দশায় তার থেকে দূরে ছিলেন। পরে এসে মানে জিয়াউর রহমান যখন আসলেন তখন তিনি রাষ্ট্রদূত হয়েছিলেন
1954 তিনি এমপি হয়েছিলেন। আবার শামসুদ্দিন সাহেবের ছেলে শাহরিয়ার রুমি আমাদের আত্মীয়, তিনিও মানে ভাঙ্গার ক্ষেত্রে তাকে বলা হতো, এত জনপ্রিয় নেতা ভাঙ্গাতে আর ছিল না। সেই মানুষটি আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে চলে গেছিল। তো সেই দিক থেকে এই যে বেদনাগুলো, সেই বেদনাগুলো আমার মধ্যে ছিল। আমি সেখান থেকে বিএনপিতে চলে এসেছিলাম এদের মতো, অর্থাৎ আওয়ামী লীগকে ভালোবেসেছি, বিএনপিকে দেখেছি। আর বিএনপিতে যাওয়ার কারণে আওয়ামী লীগের রাষ্ট্র ক্ষমতা প্রয়োগ করে আওয়ামী লীগের সাবেক নেতাদের উপরে যে জুলুম এবং অত্যাচার, আমার জানা মতে গত সেই 96 থেকে, আওয়ামী লীগ তো প্রথম ক্ষমতা আসলো 96 সনে, তখন থেকে রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করে যে জুলুম অত্যাচার করা হয়েছে, সবচেয়ে বেশি করা হয়েছে আমার উপরে। ব্যবসা বাণিজ্য, বাড়ি ঘর, পরিবার, সংসার সব তছনছ করে দেওয়া হয়েছে। তো বোঝার চেষ্টা করুন যে আওয়ামী লীগকে আমি কিভাবে জানি এবং চিনি। এই ক্ষোভ, এই বেদনা পুরো 2024 সনের জুলাই মাসে ছিল এবং সেগুলো নিয়ে আমি রাজপথে ছিলাম। ফলে অন্যান্য যারা এসছেন তাদের কারো ক্ষোভ 2 বছরের, কারো ক্ষোভ 3 বছরের, কারো হয়তো শারীরিক ক্ষোভ আছে, মামলা হয়েছে, কিন্তু অর্থনৈতিক ক্ষোভ নেই, কিন্তু আমার হয়েছিল। আমার যে কম্পোজিট, আমার সব কিছু ক্ষয়ক্ষতি হয়েছিল। তো সেগুলো নিয়ে আমি রাজপথে ঘুরে বেরিয়েছিলাম জুলাইতে। আর যখন সেই জুলাই বিপ্লবটা হলো, কিচ্ছু চাইনি। অ্যাট দ্যাট ডে আই ওয়াজ দ্য হ্যাপিয়েস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড। আগস্ট মাসের 5 তারিখে পুরো এরশাদ মানে জমানাতে যেভাবে আমি খুব কাছাকাছি এরশাদ সাহেবকে দেখেছি, আবার ডক্টর মোহাম্মদ ইউনূসের জমানায় যারা রাষ্ট্র ক্ষমতায় এসেছেন বা উপদেষ্টা ছিলেন, তাদের সবার সঙ্গে আমার একটা ব্যক্তিগত সম্পর্ক ছিল। কিন্তু একজন উপদেষ্টাকে সিঙ্গেল একটা টেলিফোন করেছি, কোনো একটা সরকারি অফিসে গিয়েছি, একটা সিঙ্গেল তদবির করেছি বা আশা করেছি, বা ধারের কাছে ছায়াটা পর্যন্ত মাড়ায়নি। কিন্তু দূর থেকে চেয়েছি তারা ভালো করুন। কিন্তু 1 সপ্তাহের মধ্যে আমি যখন বুঝে গেলাম যে তারা ভালো করবে না, তখন তাদেরকে এড়িয়ে চলেছি এবং যতটা সম্ভব সম্মানজনক সমালোচনা করেছি। তো তখন থেকে যারা দেখলাম যে এই যে যারা রাজপথে ছিলেন না, যারা ব্যক্তিগতভাবে কম্পোজিট ওয়েতে ক্ষতিগ্রস্ত ছিলেন না, যাদের কোনো রাজনৈতিক অ্যাম্বিশন ছিল না, নেতৃত্বের গুণাবলী ছিল না, সেই সকল মানুষ যখন ক্ষমতা এসে গেলেন, তখন এই জুলাইকে মর্যাদা দেওয়া, একে সম্মান জানানো, একে আপহোল্ড করা এবং একে প্রোডাক্টিভ ওয়েতে এই জাতির জন্য একটা হেরিটেজ তৈরি করা, এই কাজটি তারা করতে পারেননি। যে সমস্ত লোকজন নিয়েছেন, কেউ অপদার্থ, কেউ চরিত্রহীন, কেউ ব্যক্তিগত জীবনে ব্যর্থ, কেউ আমেরিকার দালাল, কেউ অন্য দেশের দালাল, কেউ বইয়ের দালাল, এরকম মানে নানা রকম, যে এই গাছের ছাল, এই গাছের বাকল পচা মশা দিয়ে ছিয়ে, মানে ইলিশ মাছ যদি পচে, সুপারি যদি পচে, বিশ্রী একটা গন্ধ, না এইরকম একটা দুর্গন্ধময় পরিবেশ তারা সৃষ্টি করে ফেলল। এর ফলে কি হলো, যে জুলাই, সে জুলাইয়ের যে একটা উদার্যতা ছিল, মহত্ব ছিল, সুদূর প্রসারী একটা ইতিহাস ছিল, এটা সম্পূর্ণ নষ্ট হয়ে গেল। শুরুতে যেটা বলছিলাম যে আমি অনেকগুলো রাজনৈতিক পট পরিবর্তন 75 থেকে একেবারে সেই আজকের দিন পর্যন্ত দেখে আসছি, কিন্তু জুলাই বিপ্লবে মানুষের যে অংশগ্রহণ ছিল, মানুষের যে আশীর্বাদ ছিল, এখানে যারা জুলাই বিপ্লবী ছিলেন তাদের প্রতি মানুষের আনকন্ডিশনাল একটা সমর্থন ছিল, ইনক্লুডিং ডক্টর মোহাম্মদ ইউনূস, নাহিদ, হাসনাত থেকে শুরু করে সবার মধ্যে। অবাক করার ব্যাপার হলো, মাত্র 1 সপ্তাহের মধ্যে এই জুলাই যোদ্ধারা সবার স্বপ্ন, ভালোবাসা ভেঙে খান খান করে দেন। আর মিশন লিঙ্ক করার কারণে ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে এবং তার যারা উপদেষ্টা মণ্ডলী, তারা সবাই মিলে এই জুলাইকে নিয়ে এতটা নাচানাচি, কোলে নিয়ে এটাকে বিপ্লব বলবেন নাকি এটাকে যুদ্ধ বলবেন, এটাকে দেশের একমাত্র মুক্তিযুদ্ধ বলবেন না বিকল্প মুক্তিযুদ্ধ বলবেন। 24 জুলাই যে বিপ্লব বা জুলাই যুদ্ধ, সেটা বড় না মুক্তিযুদ্ধ বড়, জুলাই যোদ্ধা বড় না 71-এর মুক্তিযোদ্ধারা বড়, এই বিষয়গুলো বিতর্ক তারা সামনে নিয়ে এলেন। নিয়ে আসার ফলে কি হলো, এই পুরো জুলাইয়ের যে গাম্ভীর্যতা, সেই গাম্ভীর্যতাটা মাত্র 2 বছরের মাথায় এসে
2024 সনে ঘটনা ঘটল, 25 সনের একটা বছর গেল, এই 26 সনে এসে জুলাই মাসে এসে দেখেন আজকের এই অবস্থা কি। এখন জুলাইয়ের কান্না, জুলাই যোদ্ধাদের কান্না, বিপ্লবীদের কান্না, সেই কান্না রীতিমতো মহাকান্নাতে রূপান্তরিত হয়ে যাচ্ছে যখন শেখ হাসিনা হুমকি দিয়েছেন আমি আসছি। এই জুলাই যোদ্ধাদের হাত পা, শরীর, মনোমস্তিষ্কে এক ধরনের রসায়ন তৈরি হচ্ছে যখন তারা দেখছে রাজপথে আবার ছাত্রলীগ ফিরে এসেছে। তারা এই 2026 সনের জুলাই মাসে দেখছেন যে এই বাংলাদেশ এখন আর তাদের মতো 2025-এর মতো, 2024-এর মতো আকর্ষণীয় নয়। এই পৃথিবীর কোনো মঞ্চ, পৃথিবীর কোনো জনপদ যেখানে বাঙালি আছে, সেখানে এই জুলাই যোদ্ধা, জুলাইয়ের পক্ষে যারা লোকজন আছেন তাদের জন্য নিরাপদ নয়। যারাই বিভিন্ন জায়গাতে যাচ্ছেন, ইভেন এই সরকারের যে সমস্ত লোকজন আছেন, মন্ত্রী, মিনিস্টাররা যারা মূলত এই জুলাইয়ের পক্ষের শক্তি ছিলেন, তারা সবাই দেশের মাটিতে, বিদেশের মাটিতে পদে পদে অপমানিত এবং লাঞ্ছিত হচ্ছেন। কিন্তু এটা তো আমাদের চাওয়া ছিল না, এরকম একটা কিছু প্রাপ্তি হবে এটাও তো আমরা কল্পনা করিনি। কিন্তু কেন এরকম হলো? এর কারণ হলো যে আপনি যখন বাস্তবতা ভুলে কোনো একটা বড় জিনিসটা, একটি হাতিকে আপনি ইঁদুরের মতো ট্রিট করবেন, আর একটি ইঁদুরকে আপনি ফুলিয়ে ফাঁপিয়ে হাতি বানানোর চেষ্টা করবেন, তখনই না থাকে হাতি, না হয় ইঁদুর। একইভাবে একটা জাতির বহু সংখ্যক ইতিহাস থাকে, শিল্প থাকে, সাহিত্য থাকে, গান থাকে, বাজনা থাকে। ওটাকে ধারণ করার জন্য আপনার পাণ্ডিত্য থাকতে হবে, লোক থাকতে হবে। আজ দেখেন ভারতে তারা রামায়ণ পড়ে, তারা মহাভারত পড়ে, তারা ঋগ্বেদ পড়ে, তারা মনু সংহিতাকে স্মরণ করে। তাদের 33 কোটি দেবতা, সেই 33 কোটি দেবতা নিয়ে তাদের কোনো সমস্যা হয় না। আর আমরা বাংলাদেশের 90% মুসলমান, ইসলামের 4 জন মহান খলিফাকে নিয়ে আমরা মারামারি করছি। আমরা ইসলামের 4টি মাযহাব নিয়ে মারামারি করে, পাগড়ি খুলে, একে অপরের দাড়ি টেনে আমরা রীতিমতো উলঙ্গ করে ফেলছি। আমরা নিজেদেরকে ও বেদাত, ও কাফের, ও মুনাফিক, ও মুশরিক বলে লাশ, কবর থেকে লাশ উঠিয়ে পুড়িয়ে দিচ্ছি। এরকম একটি অশান্ত সমাজ, অশান্ত রাষ্ট্র, যেখানে বুদ্ধিবৃত্তিক লেভেলে আমাদের দার্শনিক নেই, আমাদের কবি নেই, আমাদের সাহিত্যিক নেই, আমাদের বাউল নেই, সব মরে গেছে। এখন যারা আছে সেটা হলো টিপ্পা দে, টিপ্পা দে, টিপ্পা দে, খামচি দেবো, খামচি দেবো, খামচি দেবো, আয় 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 আয়, অমুক সিডিআই, অমুক ডিডিআই, এই যে জিনিসগুলো, যে কালচার, গালি ছাড়া কাউকে যদি বলা হয় অমুক ড্যাশের পুত, কিরে, মানে আপনি ফেসবুকে দেখবেন কারোর পছন্দ হলে, কিরে অমুকের পুত, খয়কারে খা, কিরে অমুকের পুত, কেমন আছিস, কিরে, মানে মানে আপনার বাজে শব্দ এবং বাজে গালি ছাড়া, যেখানে যৌনতা আছে, যেখানে মানুষের বিষ্ঠা আছে, যেখানে দুর্গন্ধ আছে, এই বিষয়গুলোকে, যেগুলো কাপড়ের নিচে থাকে, মাটির নিচে থাকে, লুকায়িত অবস্থায় থাকে, এই বিষয়গুলো আমরা এখন গালে, মুখে, চোখে যেভাবে আমরা সেন্ট মাখি, ক্রিম মাখি, এইভাবে মেখে আমরা এই জুলাই মাসে ঘুরে বেড়াচ্ছি এবং একে অপরকে দুর্গন্ধযুক্ত করে ফেলছি। আর এইভাবে যদি হয় তাহলে আগামীতে এই জাতি হয়তো আর কোনো অন্যায়ের প্রতিবাদ করতে পারবে না, মানুষ ভয় পাবে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।